দর্শক, সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পেয়েছে ময়না তদন্তকারী চিকিৎসকরা, যার মধ্যে ১৪টি গুরুতর। এছাড়াও রায়হানের ২টি আঙুলের নখ উপড়ে ফেলা সহ তার শরীরের চামড়ার নিচে প্রায় ২ লিটার রক্ত পাওয়ার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়। মৃত্যুর ২ থেকে ৪ ঘন্টা আগে তাকে এসব আঘাত করা হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়। রায়হানের দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে এসব তথ্য জানায় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। পরে ময়নাতদন্তের রিপোর্ট PBI এর কাছে হস্তান্তর করা হয়। গত ১১ অক্টোবর রায়হানকে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করলে SI আকবর সহ ৪ পুলিশকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, ময়না তদন্তের ব্যাপারে আপনার কাছে আর নতুন কি তথ্য আছে এবং SI আকবরকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের বক্তব্য কি, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। জ্যোতি, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যে যুবক নিহত হয়েছিলেন সিলেট নগরীর আখালী এলাকার রায়হান আহমেদ, সেই যুবকের কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু গতকাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ কিন্তু PBI এর কাছে জমা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তার শরীরে সর্বমোট ১১১টি আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মধ্যে ১৪টি গুরুতর আঘাত রয়েছে এবং এই আঘাতগুলির কারণেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার চামড়ার নিচে কিন্তু ২ লিটার রক্ত পাওয়া গিয়েছে এবং এই সমস্যা দেখা দিয়েছে। এজন্য কিন্তু তিনি মৃত্যুর কিন্তু ২ থেকে ৪ ঘন্টা আগে কিন্তু তাকে এই আঘাতগুলি করা হয়েছে, এজন্য কিন্তু তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর যে প্রকৃত কারণ সেটি কিন্তু বিচারা রিপোর্ট পাওয়ার পর কিন্তু বোঝা যাবে এবং গত বৃহস্পতিবার কিন্তু সেই রায়হানের দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়েছে এবং তাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়েছে। এছাড়া এই মামলার যিনি প্রধান আসামি SI আকবর হোসেন ভুইয়া, তিনি কিন্তু এখনো পলাতক রয়েছেন। তবে রায়হানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যেহেতু SI আকবর হোসেন পলাতক রয়েছেন এবং তার অন্যতম সদস্য যারা ছিল আশিক এলাহি, যিনি কিন্তু কাষ্ঠঘর থেকে প্রথমে রায়হানকে গ্রেফতার করে এনেছিলেন এবং যিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছিলেন, সেই সাব ইন্সপেক্টর আশিক এলাহিকে কেন এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না। তবে পুলিশ আমাদেরকে বলছেন যে তারা কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। এছাড়া সেই কাষ্ঠঘর বন্দরবাজার এলাকার আশপাশের সকল CCTV ফুটেজ তারা সংগ্রহ করেছেন। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে এবং এ পর্যন্ত প্রায় অনেক মানুষের তারা সাক্ষ্য নিয়েছেন। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। সেদিন রাতে যে 2জন CNG চালক ছিল তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করেছেন। বন্দরবাজারের আশপাশ এলাকার যেখানে এসে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ সদস্যদেরকে অভিযোগ করা হয়েছিল, সেই মশরাফিয়া রেস্টুরেন্টের সামনে যারা ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো পুলিশ আমাদেরকে জানিয়ে। সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। অন্য প্রসঙ্গ, সরকারে বেঁধে দেয়া দামে আলু তো বিক্রি হচ্ছেই না, বরং বাজার ভেদে লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাম। রাজধানী কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে কেজি প্রতি ৩৭ থেকে ৩৮ টাকায় কিনে সামান্য দূরে একই বাজারে খুচরা ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন ৪৫ টাকায়, আর হাতিরপুল বাজারে একই আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পণ্যের দাম বৃদ্ধি করায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। রাজধানীতে আলুর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। গেল সপ্তাহে হঠাৎ দাম বেড়ে যাওয়ার পর গত 3 দিনে 7 থেকে 8 টাকা কমেছে পণ্যটির দাম। পাইকারিরা বিক্রি করছেন কেজি প্রতি ৩৭ থেকে ৩৮ টাকায়। আগে আসলে ৪২-৪৩ টাকা, পরে বাজার ৪০ টাকা হয়েছে, আজকে ৩৭ টাকা। 2 টাকা 1 টাকা করে ডেইলি কমতেছে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারের দূরত্ব ১০০ থেকে ১৫০ মিটার। সামান্য এই দূরত্বে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়েছেন কমপক্ষে 7 টাকা।
কেজি প্রতি বিক্রি করছেন ৪৫ টাকায়। দোকান ভাড়া আছে, লেবার খরচ আছে, বস্তাতে দাগি বাইরে 2-3 কেজি আলু, এরকম ভাবে খরচ 3 টাকা মোটামুটি ঘাটতে বেড়ে যায় প্রতি কেজিতে। আলু চালানি কোনো রকম ওঠে, আলু বেশি চালানি ওঠে কোনো রকম, বেশি লাভ নাই। কারওয়ান বাজার থেকে রাজধানীর হাতিরপুল বাজারের দূরত্ব বড়জোর 2 কিলোমিটার, আর এই দূরত্বে আলুর দাম বেড়ে গেছে কেজি প্রতি 12 থেকে 13 টাকা। 46 টাকা কিনি, 50 টাকা বিক্রি করি। দোকানদাররা জিজ্ঞেস করি সরকার 30 টাকা করছে, তোমরা 50 টাকা বলো, ভাই যেখান থেকে পান ওখান থেকে কিনেন। কি করব, বাধ্য হয়েছে কিনতে। সাধারণ মানুষ তো আমরা হিমশিম খাচ্ছি এই বাজার নিয়ে। এদিকে বেশি দামে কিনে সরকারের বেঁধে দেওয়া দাম 30 টাকায় আলু বিক্রি করছেন রাজধানীর পলাশী বাজারের বিক্রেতারা। তারা বলছেন দাম না কমা পর্যন্ত নতুন করে আলু কিনবেন না তারা। দাম ধরে দিছে যে 30 টাকা খুচরা বাজারে বিক্রি করতে হবে, এজন্য আমি লস দিও 10 টাকা লস দিও 30 টাকা কেজি বিক্রি করতেছি। আমি আমার যেটুকু আছে এটুকু পর্যন্ত বিক্রি করব, লস দিয়ে তো আর আমি সারাক্ষণ বিক্রি করব না, এটা সরকার দিতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের নজরদারির পাশাপাশি সরবরাহ বাড়ানোর পরামর্শ ক্যাবের। সরকার নির্ধারিত মূল্যে বা কাছাকাছি মূল্যে আলু তখনই বিক্রি হবে যদি সরকার সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা করে, মজুদ গড়ে না তুলে, মজুদ ধরে না রাখে, বাজারে বিক্রি করে প্রতিযোগিতামূলক মূল্যে সে ব্যবস্থা নিতে হবে। আগামীতে আলুর উৎপাদন বাড়াতে কৃষকদের অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান ক্যাব সভাপতি সেলিম মালিক, RTV, ঢাকা। গ্যাস সংযোগ বন্ধ থাকার সরকারি নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই নতুন গ্যাস সংযোগ দিচ্ছে একটি সিন্ডিকেট। ফলে ভোগান্তিতে আছেন বৈধ সংযোগ নেয়া গ্রাহকেরা। ঠিকমতো চুলায় পাচ্ছে না গ্যাস, রাজস্ব হারাচ্ছে সরকার। দর্শক, আইফাত ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। 2013 সালের পর থেকে সারা দেশে নতুন করে গ্যাস লাইন সংযোগ দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। তবে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিদিনই নতুন সংযোগ দিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। গ্যাস বিতরণকারী কর্তৃপক্ষ বাখরাবাদ অসহায় হয়ে পড়েছে অবৈধ গ্যাস সংযোগকারী সিন্ডিকেটের কাছে। এতে অবৈধ সংযোগের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। বাখরাবাদ কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় 23টি অবৈধ গ্যাস লাইন চিহ্নিত করেছে, পাশাপাশি অবৈধ সংযোগ চিহ্নিত করেছে 5000। এতে সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে 2,40,00,000 টাকা, যা বছরে দাঁড়ায় প্রায় 28,08,00,000 টাকা। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিশ্ব রোড পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের প্রায় 10 কিলোমিটার এবং দক্ষিণ দিকে রামরাইল পর্যন্ত অবৈধভাবে গ্যাসের লাইন সম্প্রসারিত হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছে বৈধ সংযোগ নেয়া গ্রাহকেরা। তবে প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি স্থল ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ না পাওয়ার ক্ষোভ সাধারণ জনগণের। কোটি কোটি টাকার এই গ্যাস চুরি হচ্ছে, এই লাইনগুলো যদি সরকার দিয়ে তাহলে সরকারের লাভবান হবে, আমরা সাধারণ পাবলিকও এবং লাভবান হব। 50 মেদিন বাড়ি 4টা গ্যাস ফিল্ড, আমরা নিশ্চয়ই অধিকার চাই, আমরা গ্যাসটার জন্য আবার ফিরে আসে। অবৈধ সংযোগের বিরুদ্ধে সর্বদাই তৎপর বললেন কর্তৃপক্ষ। যে লাইনগুলো তারা বসাইছে সেই পাইপ লাইনগুলো অতি নিম্নমানের, এগুলো দিয়ে আসলে গ্যাস সংযোগ চালু রাখাটা মানে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ যে কোনো সময় নারায়ণগঞ্জের মধ্যে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এ পর্যন্ত 80,000-এর মতো পাইপ আমরা তুলতে সক্ষম হয়েছি। প্রাকৃতিক গ্যাসের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করে এই জ্বালানি সম্পদ রক্ষার দাবি জনগণের। শাহাবুদ্দিন শিহাব, RTV। একটি শিশুর জীবনে থাকা সব ধরনের ঝুঁকি আছে পথ শিশুদের। এ অবস্থা আরও ভয়ঙ্কর ছিন্নমূল মেয়ে শিশুদের জন্য। পরিবার বিচ্ছিন্ন ঘরহীন মেয়ে শিশুরা প্রতিনিয়ত শিকার হচ্ছে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের। দর্শক, ছিন্নমূল শিশুদের নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে থাকছে মেয়ে পথ শিশুদের নানা বঞ্চনার কথা। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। আছে বলি ভাত রুটি কথা কাকে বলি, করো 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 ত্রাণ কাকে বলি। রুখ হাসানাদের এখনো কাউকে না কাউকে ভাতের কথা বলতে হয় রুটির কথা। মুক্তিযুদ্ধে বাঙালির বাঁচার আকুতি দেখে যে শব্দমালা গেঁথেছিলেন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, স্বাধীনতার 49 বছর পরও সেই আকুতি নিয়েই পথে পথে ঘুরে বেড়ায় এই মেয়ে শিশুগুলো। ফুটপাত বা দোকানে কাজ, অথবা ময়লা কুড়ানো, কিংবা
ফুল বিক্রি করে আর 10 জন ছিন্নমূল ছেলের যে জীবন, সে জীবন রোকসানাদের নয়। 9 বছরের এই শিশুকে শুনতে হয় নানা কটু কথা। মানুষের মাইলিন করছে, এলিলেন টাকা দেওয়া লাগবো, অনেক মানুষের টাকা পাই, অনেকরা সবার খারাপ চর মারে, জারি মারে, রিস্কাওয়ালারাই আজ তুই আমার লগে যাবি, তোর টাকা দিবি। শুধু কথাই নয়, প্রতিনিয়তই হেনস্থার শিকার হতে হয় ফুটপাতে থাকা এই শিশুকে। নানা বিদ্রুপে অভ্যস্ততাই যেন এদের জীবন। হ্যাঁ, উল্টা পাল্টা রাগে মানে কোনটা যাই যাবি 100 টাকা আর আমার খালারা বকাবকি করে, এই যে বাজে রিস্কাওয়ালারা বলে। শিশুরা পথে আসুক বা পথে থাকুক এমনটা কেউ না চাইলেও বাস্তবতা হচ্ছে বিপুল সংখ্যক শিশু পথে রয়েছে। এখানে সবার জীবনই নিরাপত্তাহীন জানিয়ে এই সমাজকর্মী বললেন, ছেলেদের তুলনায় মেয়ে শিশুদের ঝুঁকি বেশি। তারা অনেক ধরনের ভালনারেবিলিটির শিকার হচ্ছে, অনেক সময় তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, যেটা আসলে কাম্য না। তারপর তারা নানান ধরনের ডিজিজের শিকার হচ্ছে। মেয়ে শিশু যখনই রাস্তায় আসছে, কেস ম্যানেজমেন্টটা করে, হ্যাঁ, তাকে যথাযথ নিরাপত্তার আওতায় নিয়ে আসে, তাহলে কিন্তু ঘটনাগুলো রোধ করা যায়। থাকা খাওয়ার নিরাপত্তা তো বটেই, মেয়ে শিশুদের পুনর্বাসনের ক্ষেত্রে বয়স বিবেচনা করার কথা বললেন এই সমাজকর্মী। যতক্ষণ না সে নিজে বুঝবে যে আমি সক্ষম, আমার ট্রেনিং আছে, আমি শিশু অধিকার বুঝি, আমি পড়াশোনা শিখবো, আমি কিছু ভোকেশনাল ট্রেনিং শিখবো, শেখার পরে আমি একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, তখন আমি এখান থেকে চলে যাব। তুচ্ছতাচ্ছিল্য নয়, বরং সমাজের সবাইকে এদের প্রতি সংবেদনশীল হওয়ার অনুরোধ জানালেন তারা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 57তম জন্মদিন আজ। 1964 সালের এদিন ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্ম তার। হতে চেয়েছিলেন সেনা কর্মকর্তা, কিন্তু 75-এর 15ই আগস্টের পৈশাচিকতার ছোবল থেকে রক্ষা হয়নি মাত্র 11 বছরের শিশু শেখ রাসেলের। শরীয়ত খানের রিপোর্ট। ছোট্ট প্রাণচঞ্চল একটি শিশু, মাত্র 11 বছরেই যার মধ্যে ফুটে উঠেছিল বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব আর সৌজন্যবোধ। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের 4র্থ শ্রেণীর ছোট্ট শিশুটির স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা হওয়ার, কিন্তু ইতিহাস লেখা হলো ভিন্নভাবে। ঘাতকদের বর্বর পৈশাচিক ছোবলে কৈশোরে পা রাখার আগেই সব স্বপ্ন নিভে গেল। বিশ্বজয়ের স্বাক্ষর দিতে শেখ রাসেলের জন্মের পর বেশিরভাগ সময় কারাগারে কেটেছে বঙ্গবন্ধুর। পিতাকে কাছে না পাওয়ার অভাববোধটা তার ছিল প্রকট, যে কথা বঙ্গবন্ধু তার ডায়েরির একাধিক জায়গায় লিখে গেছেন। দেশ স্বাধীনতার পর তাই বাবার সাথেই বেশিরভাগ সময় থাকতো ছোট্ট রাসেল। তবে সে সুখও দীর্ঘস্থায়ী হয়নি। 75-এর 15ই আগস্ট হায়নাদের বুলেটের আঘাত থেকে রক্ষা পাননি শিশু রাসেলও। 69 সালে যখন আব্বা মুক্তি পেলেন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে, রাসেল কিন্তু সারাক্ষণ ওনার সাথে সাথে থাকতো, কিছুতেই ছাড়তো না। ওর মনে সবসময় ভয় ছিল। আবার যখন অফিসে কাজ করতেন, কোনো মিটিং করতেন, কিছুক্ষণ পরপরও ছুটে যেত যে আব্বা আছে কিনা দেখতে। পরিবারের সবার ছোট বলে তার আবদারটা ছিল একটু বেশি। এখনো ছোট্ট ভাইটির নির্মম মৃত্যু কাঁদায় বড় বোন হাসু আপাকে। যাকে কোলে করে বড় করেছে তাকে এইভাবে হত্যা করা হলো। মাঝে মাঝে সেটাই চিন্তা করি, রাসেল কেমন হতো দেখতে। তোমাদের মাঝে অনেকেই তো সেই রাসেলের বয়সী, কাজে তোমাদের মুখের দিকে তখন তাকাই, মনে হয় আমি যেন সেই রাসেলের প্রতিচ্ছবি দেখতে পাই। পিঠাপিঠি বয়স হওয়ায় সজীব ওয়াজেদ জয়ের খেলার সাথী ছিলেন ছোট মামা রাসেল। শৈশবের সেই আনন্দময় স্মৃতিগুলো আজও ভেসে ওঠে তার চোখে। তখন আমার বয়স খুব অল্প ছিল, আমার 75-এর মাত্র 4 বছর বয়স। রাসেল মামার বয়স 10 বছর। আমার রাসেল মামা খুব শৌখিন ছিলেন তার খেলনা নিয়ে। ওনার অনেকগুলো গাড়ি ছিল, প্লেন ছিল, তিনি সাজিয়ে রাখতেন। আর আমি ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, ওনাকে খুব জ্বালাতাম। তিনি খেলনা সাজিয়ে রাখতেন, আমি ওগুলো কেড়ে নিয়ে দৌড় দিতাম। ভালো ব্যবহারের জন্য ছোট বড় সবার নজর কেড়েছিল রাসেল। আজও তাকে ভোলেননি বঙ্গবন্ধুর বাসার রক্ষী মুখলিসুর রহমান। প্রায় সময় আমাদের কাছে আসতেন, আমাদের সাথে কথা বলতো। তার যে বিহেভ ছিল একটা ছোট বাচ্চা হিসেবে খুবই ভালো এবং সুন্দর। সে আমাদেরকেও ভালোবাসতো, আমাদেরকেও খুবই ভালোবাসতো, আমাদের খোঁজ খবর নিত। খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে আজ দেশের শিশু কিশোর আর অধিকার বঞ্চিতদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে আছেন শহীদ শেখ রাসেল। বনের স্নেহের চাদরে
শরীয়ত খান, RTV, ঢাকা। নেত্রকোনার বারহাট্টা ট্রেন লাইনে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে 2 ভাই সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার স্বল্প দশাল গ্রামে বারহাট্টা ট্রেন লাইন দিয়ে ভোর 4:30 হাওড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। স্থানীয়রা জানান রেলের পাশে রাতে মাছ ধরতে গিয়েছিল 2 ভাই সহ 3 জন। মাছ ধরা শেষে রাতে তারা রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। পরে ভোরে ঘুমন্ত অবস্থায় ট্রেনটি তাদের উপর দিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সামনে রেখে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। দশভুজা দেবীকে জীবন্ত রূপ দিতে নাওয়া খাওয়া ভুলে তারা এখন ব্যস্ত রং তুলির আঁচড় ও সাজসজ্জায়। তবে করোনার কারণে কাজ ও উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। শরৎকাল সদ্যই শেষ হয়েছে, এখনো নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর কাশফুলে ছেয়ে আছে চারদিকে। শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে প্রকৃতি। এবার দেবী দুর্গা মর্তে আসছেন হেমন্তে, আর করোনার অতিমারির কারণে সারা দেশে এবার কমছে মণ্ডপের সংখ্যা। সেই সঙ্গে কমছে প্রতিমা তৈরির মজুরিও। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক প্রতিমা শিল্পী ও কারিগর। পরিশ্রম করছি ঠিকই, পরিশ্রমের আমরা মজুরি পাইতাছি না। মাটির শিল্পী জগতে যারা আছে ওরা খুব কষ্টে। করোনার জন্য আমরা সেভাবে পূজাটা করতে পারছি না। স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের কথা জানালেন পূজা উদযাপন কমিটির সঙ্গে সংশ্লিষ্টরা। মাইকিং এর ব্যবস্থা করেছি যাতে মাস্কবিহীন কেউ মন্দিরে প্রবেশ করতে পারবে না। সমস্ত দায়িত্ব আমাদের নিয়েই আমরা এবার পুজো করব বলে ইতিমধ্যে পূজা মণ্ডপের কমিটিগুলোকে আমরা জানিয়ে দিয়েছি। প্রতিমা করি, তাদের আমরা পারিশ্রমিক দিতে পারি না, আমাদের উচিত আরো বাড়িয়ে দেওয়া, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বিসর্জন থেকে আরম্ভ করে সকল কিছুই এই করোনার কারণে আমরা সীমিত আকারে শুধু পূজা উদযাপন করব। নির্বিঘ্নে উৎসব উদযাপনে মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন বরিশালের পুলিশ কমিশনার। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, পাশাপাশি আমাদের উদযাপনও যাতে নির্বিঘ্নে নিরাপদে হতে পারে, এই দুইটি সমন্বয়ের মাধ্যমে এবারে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা শিল্পীদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, বাঁচিয়ে রাখবে ঐতিহ্য, এমন প্রত্যাশা সকলের। দীপ্তচন্দ্র পাল, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালে সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।